আমরা আজকে আলোচনা করবার জন্য বিষয় ঠিক করেছি সামনে কি মহাবিপদ। আমার সাথে অতিথি হিসাবে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং আছেন সাংবাদিক কলামিস্ট আনিস আলমগীর। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠোপিঠের আজকের আয়োজনে। আমি আহ, যেটি বলছিলাম সামনে কি মহাবিপদ এই শিরোনামে কথা বলতে চাই, কারণ প্রধান উপদেষ্টা তার ভাষণে একটা মহাবিপদের বলেছেন যে সামনে যদি নির্বাচন নিয়ে ঐক্য না থাকে তাহলে মহাবিপদ। আমি সেই প্রসঙ্গে যাবার আগে একটু এই বিষয়টা নিয়ে কথা তুলতে চাই যে নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আম, বাংলাদেশের বাংলাদেশ থেকে যাচ্ছেন খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে। আমি ডাক্তার আব্দুল নূর তুষার আপনার কাছ থেকে শুরু করতে চাই যে বৈঠকটা তো আন্তরিক নিরাপত্তা বৈঠক, কিন্তু এখানে আসলে শেখ হাসিনা কোনো ফ্যাক্টর হবে কিনা আলোচনার বিষয়বস্তু নিজেদের মধ্যে আলোচনায়, আপনার কি বিশ্লেষণ, কি মনে হয়? কারণ 17 তারিখে বা শেখ হাসিনা রায় আছে, যদিও রায়ের পরে এই বৈঠকটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু একটা মানে আলোচনার বা কোথাও কোনো ফ্যাক্টর হবেন কিনা শেখ হাসিনা? না, এই ধরনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে একজন ব্যক্তি কখনো ফ্যাক্টর হবেন না, কিন্তু যেটা ঘটবে সেটি হচ্ছে যে আঞ্চলিক নিরাপত্তা আসলে এক ধরনের আঞ্চলিক সহযোগিতার মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে বিগত সরকার যেহেতু 16 বছর ক্ষমতায় ছিলেন, সেই সময় আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি, যত সমঝোতা কিংবা অন্যান্য যত ধরনের সহযোগিতা হয়েছে, এই বিষয়গুলি ধারাবাহিকতা কিভাবে রক্ষিত হবে এটা নিয়ে আমার ধারণা যে এক ধরনের প্রশ্ন থাকতে পারে। কেননা পরিবর্তিত পরিস্থিতিতে আহ, বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেখানে একাধিক ব্যক্তি এবং কিছু রাজনৈতিক দল প্রচুর পরিমাণে আহ, কথা বলেছেন এমন ভাবে যেন আহ, ভারত এবং অন্যান্য কিছু দেশ আমাদের নিরাপত্তা জনিত হুমকি, বরং আঞ্চলিক নিরাপত্তার সহযোগী না। ফলে আমার মনে হয় যে এক ধরনের শীতল একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছে, তাই এই ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলনে আহ কতটুকু ওয়ার্ম ওয়েলকাম হবে কিংবা কতটুকু উষ্ণ আলোচনা হবে, এই বিষয়গুলি হয়তো একটা চিন্তার বিষয় হতে পারে। আর আরেকটি হচ্ছে যে সম্পর্কে যদি কোনো বরফ থাকে, সেই বরফ গলানোর বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে আমাদের তরফ থেকে করতে হবে, কেননা সম্পর্কে এক ধরনের উত্তাপ তৈরি করার বিষয়টাও কিন্তু আমরাই করেছি। তাই আমার সেরকম মনে হয় কিছু যে করা হবে বলে আপনার মনে হয়? মানে আপনি বলছেন করতে হবে, করা কি হবে বলে মনে হয়? করার আমার ধারণা হয়তো একটা চেষ্টাও থাকবে, কেননা সামনে যেহেতু নির্বাচন আছে, নির্বাচনের আগে আহ কিছু সমস্যা কিন্তু থাকে। যেমন নির্বাচনের সময় অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা, হুম। সীমান্তে এক্সট্রা নজরদারি রাখা, নির্বাচনের সময়ে আহ সীমান্ত চৌকিগুলিতে অধিকতর নজরদারি করা, পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখা যাতে কোনোভাবেই অবৈধ কোনো অস্ত্র কিংবা সরঞ্জাম বাংলাদেশে প্রবেশ না করে নির্বাচনকালীন হুম। সময়ে বা তার আগে। এই বিষয়গুলির ক্ষেত্রে আমার মনে হয় যে সবসময় ভারতের একটা সহযোগিতার প্রয়োজন থাকে, এই জন্য যে আমাদের এখানে অবৈধ অস্ত্র ঢোকার যে রুট, সেটা কিন্তু দুটি দেশ, মিয়ানমার এবং ভারত। এবং ভারতের সঙ্গে আমাদের বৃহৎ সীমান্ত থাকার কারণে এটা অনেক সহজ। বিশেষ করে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে ভারতে প্রচুর দেশীয় অস্ত্র তৈরি হয়। ভারতে কিন্তু আহ একেবারে আসলের মতো দেশীয় অস্ত্র তৈরি হয়, যেগুলি হয়তো কার্যকারিতা কম কিন্তু যথেষ্ট হুম। লেথাল। ফলে এই জিনিসগুলি যাতে না ঢুকে, এরকম একাধিক চিন্তা ভাবনা আছে। এবং জি, আমার কাছে সেগুলো মনে আলোচ্য হয়েছে যে বিষয়বস্তু হতে শুধু পারে। তাই না, সীমান্তবর্তী যে নির্বাচনী এলাকাগুলি আছে, সেইখানে বিভিন্ন সময় দলগুলি অভিযোগ করে যে ভুয়া ভোটার ঢুকে পড়ে। এরকম নানান আছে, আপনি দেখবেন ইন্ডিয়াও করে এটা, যে আমাদের লোক নাকি গিয়ে সেখানে ভোট দিয়ে দেয়, এইসব বলে। তো এইগুলি যাতে প্রশ্ন না উঠে, এই জন্য আমার মনে হয় যে আলোচনা হবে বা করা উচিত। জি, স্পষ্ট। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার। জনাব আনিস আলমগীর, আপনার কাছ থেকেও একটু শুনি। আপনার কি মনে হয় যে আসলে যেহেতু আমরা মানে সাবেক প্রধানমন্ত্রী যখন সেখানে গেলেন, ভারতে গেলেন, তারপর পরই অজিত দোভালের সাথে একটা বৈঠক হয়েছে, তারপরেও সম্ভব মানে জানা যায় যে কয়েকবার দেখা হয়েছে অজিত দোভালের সাথে। এখন অজিত দোভালের সাথে বৈঠক হতে যাচ্ছে খলিলুর রহমানের, এবং তার আমন্ত্রণেই যাচ্ছেন তিনি এই বৈঠকে যোগ দিতে। আপনার কি মনে হয় এখানে কোনো ফ্যাক্টর হতে পারে, নাকি আপনিও ডাক্তার আব্দুল নূর তুষারের সাথে একমত? হতে পারে, কারণ এটা তো নির্ভর করছে 17 তারিখ আসলে কি রায় হয়। রায় হয় যদিও সবাই অনুমান করছে যে বড় ধরনের সাজাই এখানে দেওয়ার প্রচেষ্টা আছে, এবং সেই প্রেক্ষাপট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো সেটা যে দুই দুই পক্ষ দুই বড় নেতা যখন মিলিত হয়,
স্বাভাবিকভাবে সেখানে এটা আসতে পারে। আমি এখনো পর্যন্ত শিওর না তাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো আলাপ হবে কিনা, কারণ আমি দেখেছিলাম যে সাইডলাইনে একটা বৈঠকের চেষ্টা হচ্ছে। যদি হয় সেখানে আসতে পারে, কিন্তু নিরাপত্তা বিষয়ক যে আঞ্চলিক আহ, আহ, বৈঠক সেখানে হতে যাচ্ছে, সেটা তো সব রাজনৈতিক দলগুলো এই অঞ্চল, সরি, সব দেশগুলো এই অঞ্চলের ওরা বৈঠক করবে, এবং সেখানে স্বাভাবিকভাবে ভারত তার কনসার্ন যে সমস্ত দেশগুলোর সাথে আছে, যে এইসব বিষয়গুলো নিয়ে তারা উদ্বিগ্ন, সেগুলো নিশ্চয়ই ভারতের পক্ষ থেকে আসবে। বাংলাদেশের তরফ থেকেও একটা, আপনি কয়দিন ধরে একটা খবর দেখছেন যে লালমনিরহাটের পাশে যে ইয়েটা আছে, যে চিকেন নেক বলে যেটা বলা আছে, শিলিগুড়ি সীমান্ত যেটা, সেখানটা নিয়েও বিরাট একটা ইয়ে হয়েছে আপনার, আহ প্রচার হচ্ছে যে সেখানে বাংলাদেশের আহ বিরাট একটা এলাকা ভারত দখল করে নিয়েছে, এবং সেখানে ভারত তার অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি বাড়াচ্ছে, জনবল বাড়াচ্ছে, এখানে সেনা জনবল বাড়াচ্ছে। আপনি জানেন যে চিকেন একটা ভারতের জন্য খুব একটা সেন্সিটিভ এলাকা, এবং সেই এলাকার এর মধ্যে বলে রাখে যে যেটা দখল করেছে বলা হচ্ছে সেটা বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে এটা এটা ভুয়া সংবাদ বলে, মানে সঠিক নয় বলে এটা বলা হুম। হয়েছে। আমি যেটা বলছিলাম যে চিকেন একটা ভারতের জন্য খুব একটা সেন্সিটিভ এলাকা, কারণ তার সেভেন সিস্টারে যাওয়ার জন্য এই ছোট জায়গাটা, এই করিডোরটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর এক পাশে আছে নেপাল যেটা করিডোরের পশ্চিম পাশে, আর বাংলাদেশ আছে করিডোরের দক্ষিণ দিকে, আর ভুটান আছে করিডোরের উত্তর দিকে, আর চীন আছে একটুখানি দূরে, এই যে তিব্বত অঞ্চল যেটা ভুটানের ওপারে উত্তরের উত্তরের দিকে আছে এটা। হুম। তো এই পরিস্থিতিতে, সরি, হ্যাঁ, তো এই জি, আমরা এই কিন্তু পরি- শুনছি। জি। হুম। আচ্ছা, আমার একটা কল এসেছিল, তো এখানে আমার ডিস্টার্ব হচ্ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই করিডোরটা ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন ভারত সেখানে যদি নিরাপত্তা সংকট বোধ করে, যেটা সেভেন সিস্টারকে নিয়ে তারা বারবার এই উদ্বেগ প্রকাশ করে আসছিল, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা আসার পর থেকে। তো আমার মনে হয় যে সেই বিষয়গুলো এখানে আসতে পারে, যেহেতু যদি দ্বিপাক্ষিক আলাপ হয়ে থাকে, নিরাপত্তার প্রশ্নে এইসব বিষয়গুলো আসতে পারে। আর বাংলাদেশের সার্বিক পরিস্থিতিও যে এখানে আসবে না তা না। নিরাপত্তা উপদেষ্টার সাথে এই আমাদের খলিলুর রহমানের এর আগে একটা বৈঠক হয়েছিল দিল্লি ইয়েতে, আহ আপনার থাইল্যান্ডে প্রথম হয়েছিল যখন নিরাপত্তা উপদেষ্টা হন নাই। এরপরে এসে ওনাকে এই পদ দেওয়া হলো, যদিও তার এই বিষয়ে কতটা অভিজ্ঞতা আছে দেশে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিল, কারণ পররাষ্ট্র বিষয়ে ওনার সামান্য কিছু অভিজ্ঞতা আছে, যেখানে যেহেতু ইভেন উনি অ্যাম্বাসেডরও ছিলেন না। তো এই পরিস্থিতিতে ওনাকে বিরাট একটা পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টের বিপরীতে তাকে কতটা ইন্ডিয়া মূল্যায়ন করে, এবং কতটা এই মুহূর্তে তিনি বাংলাদেশ কিংবা ওই অঞ্চলের বাংলাদেশ ভারতের নিরাপত্তার জন্য হুমকি হবে না সে বিষয়ে আশ্বাস দিতে পারেন, সে বিষয়গুলোর উপর নির্ভর করছে। ভারতে ইতিমধ্যে কয়েকটা একটা বিস্ফোরণ ঘটেছিল, সেটাও আপনি দেখেছেন। হুম। হুম। সেই জায়গায়ও কিন্তু বাংলাদেশের নাম এসেছিল, যে যে পাকিস্তানি গোয়েন্দা, পাকিস্তানি যে জঙ্গি সংগঠনের একটা বড় নেতার নাম উঠে এসেছিল, যে তারা চাচ্ছিল যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের উপর অস্থিতিশীলতা সৃষ্টি করার। সার্বিকভাবে বাংলাদেশকে টার্গেট করে ভারতীয় মিডিয়ায় এক ধরনের বড় ধরনের প্রচারণা আছে, যে ভারত বাংলাদেশের জন্য আগামী দিনে একটা নিরাপত্তা হুমকি হিসাবে দেখা দিচ্ছে। ওই বিষয়গুলো আমার মনে হচ্ছে এখানে উঠে আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়। জি। আপনি বলছিলেন যে নিরাপত্তা উপদেষ্টার এই পদ দেয়া প্রসঙ্গে, তখন মনে পড়লো এটাও একটু জিজ্ঞাসা করে ফেলি একই সাথে যে প্রফেসর আলী রিয়াজকে এখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদা দেয়া দেয়া হচ্ছে, প্রজ্ঞাপন জারি হয়েছে। আম, এটিকে আপনি কিভাবে দেখেন? তিনি তো এখন যদিও প্রবাসী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। উনার এই বিষয়টা আমি পজিটিভলি দেখি। কারণ হচ্ছে যে উনি যে কাজ করে গিয়েছেন এখানে, ঐক্যমত্যের নামে অনৈক্য সৃষ্টি করে দিয়ে যে উনি চলে গেছেন, তো এই অনৈক্যের বরফ যে এখন মানে আরো মানে আরো কঠিন হয়ে যাচ্ছে, সেই কঠিনতর অবস্থা থেকে সরানোর জন্য আমি তো এই মুহূর্তে কোনো উপদেষ্টাকে দেখছি না। যেহেতু উনি এই বিষয়টা ডিল করেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে তার একটা কথা বলার সম্পর্ক গড়ে উঠেছে, তো সেদিক থেকে উনি যদি হঠাৎ করে এটা ছেড়ে যান, অসম্পূর্ণ হয়ে থাকে, তো নির্বাচন পর্যন্ত না হোক, আমি মনে করি যে নির্বাচন একটা হিসাব না, নির্বাচনের সাথে ওনার কোনো সম্পর্ক নেই মনে করেন, কিন্তু এর সাথে তো সম্পর্ক আছে, গণভোট নিয়ে, সংস্কার নিয়ে,
এই সমস্ত কথাবার্তায় ওনার অবদান আছে, এবং বা ওনার এটা কি বলবো, অবদান শব্দ বলবো না, ওনার অ্যাকশন আছে, যে উনি এগুলো যেহেতু ওইগুলো উনি তৈরি করেছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আহ ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছেন। ওনার বিরুদ্ধে অভিযোগ, হুম 17ই জুলাই রাজনৈতিক দলগুলো যে এটাতে স্বাক্ষর করেছিল, বিশেষ করে বিএনপি অভিযোগ করছে যে সেই জিনিসটাকে না দিয়ে উনি সনদে নতুন করে ওনার মন গড়া ভাবে কিছু সংযোগ করেছেন এবং কিছু সত্য দিয়েছেন, এবং সেই হুম সেই বিষয়গুলো ইতিমধ্যে আপনার যে সনদের যে আহ গেজেট আকারে প্রকাশিত হলো, সেটা নিয়েও রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, তার আপত্তি জানালো, যে যেটা আমরা প্রথম প্রতিক্রিয়ায় দেখলাম, যে আমাদের সাথে যেটা প্রতিশ্রুতি ছিল সেটা হুম প্রধান উপদেষ্টা নিজেই তো বরখেলাপ করেছেন, এরকম অভিযোগ উঠেছিল। তো সেই দিক থেকে আমি মনে করি যে আলী রিয়াজকে জি এখানে দেওয়াটা খারাপ কিছু হয়নি, কারণ ইতিবাচক বলে মনে করছেন। জি, আনিস আলমগীর, ইতিবাচক ধন্যবাদ মনে করি আপনাকে। এই জন্যই যে হ্যাঁ, ইতিবাচক মনে করি এই জন্যই যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর যেইভাবে যদু মধুদেরকে যেখানে সেখানে বসাচ্ছে এবং বসিয়েছে, প্রশাসনকে একটা মানে একটা খেলো বিষয় তৈরি করেছে। সেই বিশেষ করে আমাদের মিডিয়া অঙ্গনে যে পোস্ট গুলা, বিএসএস হুম থেকে শুরু করে বা ওয়াশিংটনের প্রেস মিনিস্টার থেকে শুরু করে অযোগ্য লোকদেরকে যে উনি বসিয়েছেন, এবং এই অযোগ্যতার লিস্ট ধরে যদি টানা হয় তাহলে সেটা আরো দীর্ঘায়িত হবে। তো সেই জায়গায় আলী রিয়াজ আমি মনে করি যথেষ্ট প্রজ্ঞাবান ব্যক্তি, এবং এখানে ঠিকই আছে। জি। আ আ আপনি ইতিবাচক হিসেবে দেখছেন। মানে তিনি আপনি বলছিলেন অনৈক্য তৈরি করে গেছেন। এখন তারই যেহেতু অ্যাকশন আছে তিনি ভূমিকা রাখতে পারেন। কিভাবে ভূমিকা রাখতে পারেন আমি একটু ডাক্তার আব্দুল তুষার আপনার কাছ থেকেও জানতে চাই যে এই প্রসঙ্গটা একটু ছোট্ট করে শুনে নেই যে তাকে যে এই বিশেষ পদে অল্প দিনের মধ্যে আবার দেয়া হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি তিনি এসে এই অনৈক্যটাকে ছোটাতে পারবেন? যে অনৈক্য তিনি বাঁধিয়ে গেছেন? না, অনৈক্য ছোটানোর তো আর কোনো পদ্ধতি তার কাছে নাই, কারণ ঐকমত্য কমিশনের কাজ তো শেষ। তা আমার কাছে মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা তার পছন্দের লোকজনকে তার নিজের কাছে রাখতে চান। তিনি এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করেন তার আস্থাভাজন লোকদেরকে দিয়ে একাধিক কাজ করাতে। এই জায়গাতে অন্য ব্যক্তিও হয়তো নিযুক্ত হতে পারতেন। আর আরেকজন হঠাৎ উপদেষ্টা তার কেন দরকার হবে, হুম, হুম, এটাও তো একটা প্রশ্ন। কারণ উপদেষ্টা নিয়োগ করলে তো উপদেষ্টাকে বেতনও দিতে হয়, তাই না? হুম। তো ওনাকে উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দিয়ে রেখে দিলে কি বিষয়ে তিনি উপদেশ দিবেন সেই বিষয়টা কিন্তু নির্দিষ্ট করা হয় নাই। হয়তো হতে পারে এরকম যে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রক্রিয়া যা আছে সেগুলা নিয়ে কোনো প্রশ্ন হলে কিংবা কোনো আলোচনার প্রয়োজন দেখা দিলে হয়তো তিনি সে আলোচনাটা ইনিশিয়েট করবেন, অথবা তিনি সে আলোচনা অংশ নেবেন, অথবা তার কাছে লোকজন জানাতে পারবে। এটা হতে পারে এই কারণে যে এই কমিটির তো প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। তো যেহেতু উনি ব্যস্ত বিভিন্ন কাজে, কেননা তিনি তো একই সাথে প্রধান উপদেষ্টা, হয়তো এটাও হতে পারে যে তিনি নিজের উপর চাপ কমানোর চাইতে মানে ইচ্ছায় উনি ঐকমত্য কমিশনের সাথে জড়িত অন্তত একজনকে রেখে দিয়েছেন, যিনি সরকারের হয়ে প্রশ্ন উত্তর কিংবা আলোচনা সমালোচনা এগুলা করতে পারবেন বা উত্তর দিতে পারবেন। জি। আমি এছাড়া আসলে যে আমি দেখি হ্যাঁ। না কোনো কারণে যে কেন একজন উপদেষ্টা বাড়িয়ে উপদেষ্টার বেতন সুবিধাদি এই আগামী 3 মাসের জন্য দিতে হবে, এই একটাই কারণ হতে পারে। আর যদি অন্য কোনো কারণ থেকে থাকে সেটা আমি আন্দাজ করতে পারছি না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এরকম পদে মানে আগে ছিলেন মাহফুজ আলমকে আমরা দেখতাম, তিনি ছিলেন, পরে তো তিনিও উপদেষ্টা হলেন। তিনি অবশ্য আজকে দেখলাম বলছেন যে কেন তারা পারলেন না, মানে পারলেন না এরকম একটা জায়গায় তিনি কনক্লুশনে গেছেন। আহ, এখন আসলে বিশেষ সহকারী মনে করতে পারছি না কারা আছেন প্রধান উপদেষ্টা। এখন বিশেষ সহকারী কে আছেন আমার মনে নাই, আমারও নাই। কারণ আচ্ছা, বিশেষ সহকারীদের তো আসলে কোনো কাজ থাকে না। বিশেষ সেটাই তো, মানে কি সহকারীর কাজ করেন সেটা থাকে না, আমরা বুঝি মানে না। হচ্ছে যে ওনারা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, যে কাজ দেওয়া হবে ওনারা সেটাই করবেন। ব্যাপারটা হুম, এরকম আর কি, কিন্তু তাদের পদমর্যাদাটা অনেক উপরে থাকে। তো জি। এই যে পদমর্যাদা, উচ্চ পদমর্যাদা দিয়ে রেখে দেওয়ার ব্যাপারটা হচ্ছে বিশেষ সহকারী আসলে অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন মন্ত্রী ধরনের একটা ব্যাপার আর কি, যে আপনার দপ্তর নাই কিন্তু আপনি মন্ত্রীর সব সুবিধাদি পাবেন। হুম, তো এইটা জি, কতটুকু যুক্তিসঙ্গত সেই বিবেচনায় না যায়, তবে এটা জি। আমার প্রশ্নটা ধারণা যে তুললাম একটা কারণ আসলে কারণেই এটা করা নিয়ে অনেক হয়েছে, প্রশ্ন উঠছে। উনি ইলেকশন প্রশ্নগুলো পর্যন্ত নিশ্চয়ই ওনার শুনেছেন। অতি হুম। আস্থাভাজনদেরকে চারপাশে রাখতে চান সেই জন্য। স্পষ্ট। ডাক্তার আব্দুল তুষার, এই ঐক্য অনৈক্য যেটা তৈরি হলো সেটা নিয়ে আরেকটু কথা বলবো। তবে তার আগে একটু শেখ হাসিনার প্রসঙ্গটা এইভাবে শেষ করি। 17ই নভেম্বর তার রায়ের ঘোষণা সময় নির্ধারিত আছে।
কি হতে পারে বলে মনে হয়? মানে 13 তারিখে একটা পরিস্থিতি আমরা দেখলাম, একটা লকডাউন, সেটা নিয়েও একটু জানতে চাই আপনার কাছে কি মনে হয় সেই লকডাউনটা কি সফল হলো? সরকার যে প্রতিহত হওয়ার কথা বললো, সরকার কি সফল হলো? কার সফলতা কতটুকু? আর 17ই নভেম্বর সম্পর্কে আপনার পূর্বাভাস। যে কোনো লকডাউন বলেন, হরতাল বলেন, অবরোধ, বয়কট যাই বলেন, এগুলি দুই ভাবে সফল হয়। একটা হচ্ছে আতঙ্কিত করার মাধ্যমে, এবং আতঙ্কিত করার এই প্রক্রিয়াটা হচ্ছে এক ধরনের পিকেটিং, কিংবা এই কিছু পোড়ানো, শব্দ করা, টায়ার পোড়ানো থেকে শুরু করে গাড়ি পোড়ানো, বা কিছু মালামাল, বা অনেক সময় আরো বৃহৎ ক্ষতি করে এক ধরনের আতঙ্ক ছড়ানো হয়। এইভাবে একটা সফলতা আসে। আর একটা সফলতা আসে জনগণ যদি স্বতঃস্ফূর্ত ভাবে হরতাল বয়কটে অংশ নেয়। তো গত যে লকডাউনটি আমরা দেখেছি মূলত ফেসবুকের মাধ্যমে জানাজানি হয়েছে। আহ স্থগিত দল আওয়ামী লীগ তো আর কোথাও জনসভা করে নাই, বা কোনো দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে জনগণকে এটা জানায় না। এটা মূলত সোশ্যাল মিডিয়া নির্ভর একটা প্রচারণা থেকে শুরু হয়েছে, এবং কিছু কিছু জায়গায় ঝটিকা মিছিল এরকম হয়েছে, যেটা এরই মধ্যে তারা করেছে। ফলে আমার মনে হয় যে ওইভাবে আতঙ্ক ছড়াতে তারা খুব একটা সক্ষম হয় নাই। কিন্তু তারপরও অনেকাংশে ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন জায়গাতে গাড়ি ঘোড়া চলে নাই। এর একটা বড় কারণ হচ্ছে আতঙ্ক সরকারই ছড়িয়েছেন এবং আওয়ামী লীগ বিরোধীরা ছড়িয়েছেন। যেভাবে তারা রাস্তায় নেমে এসেছেন, সারাদিন মিছিল করেছেন, আওয়ামী লীগ ঠেকাতে চেয়েছেন, 32 নম্বরের আশেপাশে পাহারা দিয়েছেন, মানে তারা আওয়ামী লীগ ঠেকাও কর্মসূচি পালন করেছেন ওই দিন। তো লাঠি সোটা হাতে যদি কেউ রাস্তায় থাকে, সাধারণত মানুষ তখন ওই রাস্তায় অ্যাভয়েড করে, ওই দিন বের হতে চায় না। মূলত এই লকডাউন সফল করেছেন অন্তর্বর্তী সরকার এবং তার মিত্র রাজনৈতিক দলগুলি। কেননা অন্তর্বর্তী সরকার অনেক কথাবার্তা বলেছেন যে এটা ঠেকানো হবে, বা সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, চূড়ান্ত নিরাপত্তা আছে, এই ধরনের কথাবার্তা বলেছে। অন্যদিকে কিছু লোক রাস্তায় প্রচুর হুজ্জত হাঙ্গামা করেছে, মানুষজনকে প্রহার করেছে। আগের সরকারের মতে মানুষের মোবাইল বের করে করে চেক করেছে মোবাইলের মধ্যে কি আছে, কোনো আপত্তিকর ছবি আছে কিনা। আগের সরকার যেমন আপত্তিকর ছবি মনে করতো বেগম খালেদা জিয়ার ছবি, এই সরকার নিশ্চয়ই কার ছবি খুঁজেছে আপনারা বুঝতেই পারছেন। ফলে স্বভাব চরিত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন আর সরকার বলেন বদলায় নাই। হুম। হরতাল তাহলে বয়কট এইভাবে কি এগুলা আসলে ডাকে সরকারের আওয়ামী লীগ বিরুদ্ধে। তার গায়ে যে কালিগুলো ছিল আস্তে আস্তে এভাবে কি মুছে ফেলছে, যে তার গায়ে যে না, কালি ছিল সেই কালি না, কালী এখন? মোছা এত সহজে সম্ভব না। আওয়ামী লীগ হুম, মনে মনে খুব আশা করে। আওয়ামী লীগ তো খুব আশাবাদী টাইপের দল, মানে অনেক অন্যায় করে তারপরে ভাবে যে লোকে ভুলে যাবে। তো লোকে এত সহজে ভুলে না। আসলে আওয়ামী লীগ বড় বড় রাজনৈতিক ব্লান্ডার করেছে। আমরা শুধু মনে করছি যে আওয়ামী লীগের ভুলগুলা এই 5ই আগস্ট বা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কয়েক মাসের ভুল, ব্যাপারটা তা নয়। আওয়ামী লীগ মোটা দাগে বৃহৎ বৃহৎ যেসব ভুল করেছে সেটার কালমিনেশন বা সেটার একটা ফলাফল হচ্ছে এই আন্দোলন। ফলে আওয়ামী লীগ যদি মনে করে এই 16 বছরে তৈরি করা বিরাট অনাস্থা, মানুষের মনে ক্ষোভ, হতাশা, অনেক মানুষের অপ্রাপ্তি, এমনকি দলের অভ্যন্তরে চরম অনৈক্য, এবং দলের ভেতরে ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করে সুবিধাবাদী কাউয়াদেরকে, ওবায়দুল কাদেরের ভাষায়, মূল্যায়ন করা, এরকম অসংখ্য আওয়ামী লীগের ভুল। এবং সেই সব ভুলের মোচন এরকম একটা লকডাউন টকডাউন দিয়ে সম্ভব হবে না। আওয়ামী লীগের অত্যন্ত গভীরভাবে তাদের দল নিয়ে চিন্তা ভাবনা করা হুম, উচিত, তাদের ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করা উচিত। তারা যেভাবে ব্যক্তি নির্ভর হয়ে গিয়েছেন, হুম। যেভাবে একটু ব্যক্তির এখানেও কথা একটু উঠেন প্রশ্ন করি বসেন। ডাক্তার আব্দুল তুষার, এই যে ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করা উচিত বলছিলেন না আপনি, আমরা তো শুরু থেকেই দেখছিলাম যে, এবং এটা নিয়ে দেশে আলোচনাও ছিল যে এত কিছু করার পরে তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, কিন্তু সম্প্রতি আহ, শেখ হাসিনা যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন সেখানে তিনি কিন্তু আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি সেটাকে স্বীকার করছেন। মর্নিং চায়না পোস্ট সম্ভবত সেই পত্রিকায় তিনি বলছেন যে তার প্রশাসনের মানে অপ্রয়োজনীয় রক্তপাতের কারণে তিনি অনুশোচিত, রিগ্রেট, মানে এই রিগ্রেট শব্দটা, রিগ্রেট করেন তিনি, এরকম এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। না, দেখেন, এটা আসলে আপনি কিভাবে দেখেন? অনুশোচনা অনুশোচনা হচ্ছে রিপেন্টেন্স, রিগ্রেট ঠিক অনুশোচনা না। হ্যাঁ। ফলে আপনি যদি বলেন যে প্রকৃত অনুশোচনা, সেই অনুশোচনার ছাপ খুব একটা কারোর মধ্যেই দেখা যাচ্ছে না। কারণ অনুশোচনা করতে গেলে প্রথমে ভুলগুলোর কথা বলতে হবে, যে তারা কি কি ভুল করেছেন, এবং তারপরে কোন কোন ভুলের জন্য তারা অনুশোচনা করেন, কোন কোন ভুলের পেছনে যৌক্তিক কারণ আছে, কোন কোন ভুল তারা না বুঝে করেছেন। মানে এই কথাগুলি নিশ্চিতভাবে মানুষকে বলতে হবে। এরকম ধোয়া ধোয়া কথাবার্তা বললে আসলে সেটা অনুশোচনা হয় না। জি, আপনার কি আর বলার আছে আসলে? আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি, এইটা যে বলা, এটাও এক ধরনের পেঁচানো কথাবার্তা বলা। কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ
স্লোগান দিত যে কারো হাতে দেশ থাকলে পথ হারাবে না বাংলাদেশ, তাহলে এই আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি না, সকল কাজের রেসপন্সিবিলিটি নিয়ে এখন একতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা তৈরি করার পরে যা কিছু ঘটবে, কেউ চাক তুষারকেও এই বিষয়টা জিজ্ঞাসা করতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটা আলোচনায় বলেছেন মানুষ গণভোট বোঝে না, জুলাই সনদ বোঝে না, মানুষ বোঝে নির্বাচন। আর জয়নাল আবদিন ফারুক, সাবেক চিফ হুইপ বিএনপির এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি কিন্তু গণভোটের নায়ের পক্ষে, না ভোট দেবার জন্য তিনি ইতিমধ্যেই বলেছেন। আসলে কি মনে হচ্ছে ডাক্তার আব্দুল দলগত তুষার? সিদ্ধান্ত তো আসতে হবে, উনি পার্সোনালি বলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। এর আগে মানে এই ভাষণের আগে বিএনপির একটা না ক্যাম্পেইনও ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মিলেই আমি আসলে জিজ্ঞাসা করতে চাই ডাক্তার আব্দুল তুষার, কি মনে হয় বিএনপি আসলে ঠিক কি করবে, কি প্রচারণা করতে পারে বলে মনে হয়, যে অবস্থা দেখা যাচ্ছে তার বিএনপি প্রেক্ষিতে? জি। প্রচারণার চেয়ে বড় বিষয় হচ্ছে যে 4টা প্রশ্নে একটা হ্যাঁ, এই জিনিসটা আসলে অবাস্তব একটি ব্যাপার। কেননা আপনার কাছে মনে হতে পারে যে প্রশ্ন 1, 2 আর 4 ঠিক, আমার কাছে মনে হতে পারে প্রশ্ন 1, 2 আর 3 ঠিক। তাহলে আমি কেন 3টাতে আলাদা আলাদা ভাবে হ্যাঁ না দিয়ে যেটা আমার পছন্দ না সেটা তো হ্যাঁ দিয়ে দিব? এটা কিন্তু আসলে কোনো সদুত্তর আহ পাওয়া যায় নাই, এই প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায় নাই। দ্বিতীয় হচ্ছে 2 নম্বর যে ধারাটি রয়েছে সেখানে বলা আছে আরো 30টি বিষয়ে যেগুলিতে দলগুলি একমত হয়েছে। তার মানে ওই দ্বিতীয় প্রশ্নের মধ্যে আরো 30টা প্রশ্ন আছে। ওই 30টার ব্যাপারে যদি কারো কোনো আপত্তি থাকে, কোথাও কারো 15, কারো 16, কারো 11, সেই বা কেন ব্ল্যাঙ্কেট হ্যাঁ দিবে? তার মানে জনগণকে তার মতামত হ্যাঁ দেওয়া অথবা না দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। কারো যদি 2টা না মনে হয় তারপরও সে না দিতে চাইলে 4টাকে না দিতে হবে। আবার কারো যদি 2টা হ্যাঁ মনে হয়, সে হ্যাঁ দিতে চাইলে 4টাকে হ্যাঁ দিতে হবে। অর্থাৎ মাঝখানে কোনো সুযোগ নাই, এবং অনেক ভাবেও হওয়ার ভেতরে একটা সমস্যা আছে। আর বিএনপি তো তাদের 31 দফা সংস্কার প্রস্তাব করেছিল, যে 31 দফা সংস্কার প্রস্তাবের ভিত্তিতে বহু আলোচনা ঐকমত্য কমিশনে হয়েছে এবং সেইখানেও দলগুলি একমত হয়েছে। কেননা প্রচুর প্রস্তাব ওইখানেও ছিল যেগুলো অন্য দলও করেছে, অন্যরাও করেছে, কিন্তু সেগুলো জেনুইন সংস্কার প্রস্তাব। ফলে বিএনপি কিন্তু এটাও বলতে পারে যে আমরা আমাদের 31 দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব, যেগুলি 31 দফায় নাই সেগুলো জুলাই সনদ থেকে নিব, বলতে পারে। কিন্তু কেননা বিএনপি অভিযোগ করেছে এর মধ্যে যে যে জুলাই সনদ ঘটে যাচ্ছে আর যে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছেন দুইটা এক না। বিশেষ করে নোট অফ ডিসেন্টের যে বিষয়টি, এটাতে তাদের ঘোরতর আপত্তি আছে যে তুলে ফেলে দেওয়া হচ্ছে নোট অফ ডিসেন্ট। আর এই গণভোটের 4 নম্বর প্রশ্নে বলা আছে যে দলগুলি ওই 30টি এবং অন্যান্য 3টি প্রশ্ন বাদ দিলে আর যা বিষয় আছে সেগুলি ভোটারদের কাছে তাদের দলীয় প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। তো তার মানে তো আপনি শুধুমাত্র বিজয়ী দলগুলিকে তাদের দলীয় প্রতিশ্রুতি পালন করার সুযোগ দিয়ে দিলেন, কিন্তু জুলাই সনদ প্রণয়নে কি শুধুমাত্র বিজয়ী দলগুলি অংশ নিয়েছিল নির্বাচনে? তা তো না। তাহলে অন্য দলগুলির মতামত আপনি অগ্রাহ্য করে দিলেন যে ভোটে জিতে আসলে বাকিগুলো আর করতে পারবে, আর ভোটে জিতে না আসলে পারবে না। তো তার মানে কি হলো? তার মানে আপনি একটা বিরাট সংখ্যক আহ বিষয়ে সিদ্ধান্ত দলের কাছে ছেড়ে দিলেন। তো দলের কাছে সিদ্ধান্ত ছাড়ার জন্য তো গণভোটের দরকার নাই। তাই বিএনপি প্রচুর কিছুই মানে অনেক ধরনের যুক্তি দিতে পারে। কোন যুক্তিটা তারা দিবেন আমরা জানি না। এমনকি আমার কাছে মনে হয় যে বিএনপি এটাও হয়তো বলতে পারেন যে এই গণভোটে না ভোট দিলে তাদের কোনো অসুবিধা নাই। সরাসরি হয়তো না বললো না, কিন্তু বললো আপনারা মনের ইচ্ছা মতো না অথবা হ্যাঁ দেন, আমাদের এই গণভোটের সঙ্গে আমাদের সম্পর্ক জি। নাই, আপনারা আমি একটু, ভোটাররা মনের ইচ্ছা মতো হ্যাঁ না দেন। আমার এটা এটা একটু কিন্তু বলতে মানে, পারে, যে কোনো লোক জি বলতে পারে যে আপনাদের নিশ্চয়ই। মনের ইচ্ছা মতো দেন, এখানে বিএনপির কোনো সে নাই, এটা বলতে পারে। কিন্তু বললে যেটা ঘটবে, বিএনপি এই গণভোটটাকে প্রত্যাখ্যান করবে, কিন্তু জুলাই সনদটা ঠিকই থাকবে, কারণ জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে এবং তারপরে তারা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করবে। দলের সাথে যেগুলো মিলবে সেগুলো করবে, যেগুলো মিলবে না করবে না, মানে অনেক স্কোপ ওপেন করে দেওয়া হয়েছে। এবং এই ওপেন করে দেওয়ার বিষয়টা এই ঐকমত্য কমিশন এবং এই অন্তর্বর্তী সরকারই করেছেন, এইভাবে একটা গণভোট আয়োজন করে। জি। আমি আসলে এই একদম শেষ করে ফেলতে চাই প্রোগ্রামটা, কিন্তু এই বিষয়টা একটু জানতে চাই। এটা যে আপনাদের কি মনে হয় সামনে গণভোটে কি হ্যাঁ জিতবে, না জিতবে, কত শতাংশ মানুষ ভোট দিতে পারে? আপনাদের একটা বিশ্লেষণ, ধারণা, মানে এই অবস্থার প্রেক্ষিতে আপনাদের ধারণা সম্পর্কে জানতে চাই। ডাক্তার আব্দুল তুষার, আপনিও যদি এইটুকু বলেন খুব সংক্ষেপে এই প্রশ্নগুলো।
এই এই গণভোটের সঙ্গে আমাদের সাধারণ মানুষের সম্পর্ক তো খুবই কম, কারণ সাধারণ মানুষ এই গণভোটের বিষয়গুলি বোঝে না। ফলে এমনিতেই একটা সিঙ্গেল কোশ্চেনের গণভোট যখন হয়েছে এর আগে, তখন আমরা দেখেছি অতি অল্প সংখ্যক মানুষ এসেছে। কারণ মানুষ মনে করেছে কিছু লোক হ্যাঁ দিলেই হবে, অনেকটা হুম, জানাজার নামাজের মতো। সব লোক তো জানাজার নামাজ পড়তে যায় না, কমিউনিটির একটা অংশ যদি জানাজার নামাজ পড়ে তাহলে জানাজার নামাজটা হয়ে যায়। সেই রকম গণভোটের বেলা মানুষ মনে করে যে ঠিক আছে, মানুষ তো হ্যাঁ দিবেই, যারা হ্যাঁ পার্টি তারা মনে করবে যে হ্যাঁ তো দিবেই, তো আমার যাওয়ার দরকার কি, হ্যাঁ জিতে যাবে। আর যে না দিবে সে চিন্তা করবে আমি না দিই বা লাভ কি, এই জিনিসটা আমার পছন্দ না, এত কষ্ট করবো কেন, তারাও আসে না। তো যে কারণে আমরা দেখেছি যে এর আগে যে গণভোটগুলি হয়েছে, একমাত্র জিয়াউর রহমান সাহেবের সময় যে গণভোট, যেটা ওনার আহ, শাসনকালীন সময় জনগণ সন্তুষ্ট কিনা এরকম একটা প্রশ্ন ছিল, হুম, ওইটা বাদে বাকি কোনো গণভোটে অফিসিয়ালিও কোনো বৃহৎ সংখ্যা দেখানো সম্ভব হয় নাই। ওই গণভোটটাতে একটা সংখ্যা ছিল যেটা আমার অবিশ্বাস্য ছিল, প্রায় 99%-এর কাছাকাছি, 97-98% সম্ভবত, আমি তখন অনেক ছোট। তো এছাড়া কাগজে কলমে ভোটের পার্সেন্টেজ যাই হোক না কেন, সাধারণত ওই গণভোটে 20%, 18%, 25% লোক হয়, আর হয় না। তো তার মানে এই গণভোটটা এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু একটা কথা আছে, যেহেতু গণভোট আর ভোট একসাথে হবে, তাতে করে বহু মানুষ একসাথেই ভোট দিতে পারছে, দিয়ে হুম, দিবে, তাতে করে ভোটের পার্সেন্টেজ আর গণভোটের পার্সেন্টেজ সমান হয়ে যেতে পারে, একটা সম্ভাবনা আছে, বা কাছাকাছি হতে হুম, পারে। হুম। আপনি ঢুকবেন শুধু গণভোটটা না দিয়ে বের হয়ে যাবেন, দিলেন না ভোটটা, অ্যাবস্টেইন করলেন, এটা তো হতে পারে। আর আমরা তো এখনো জানি না, এই সরকার তো বাধ্য করে, যদি এরকম করে যে আগে গণভোটে হ্যাঁ না দেওয়ার পরে আপনার হুম, ব্যালট ওপেন হবে, তাহলে জোর করে হ্যাঁ না ভোট দিতে বাধ্য করবে আর কি। তো জি। সেরকম আল- হলে পরে আমার কাছে মনে হয় যে মানুষ বিরক্ত হবে এবং তাতে করে নায়ের দিকে পাল্লা ঝুঁকে পড়তে পারে। আর জি। কিছু কিছু দল তো অবশ্যই না ক্যাম্পেইন করবে। আওয়ামী লীগ লুকিয়ে আছে বা পালিয়ে আছে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা কি আর ভোট দিতে যাবে না? কোনো কারণে যদি আওয়ামী লীগ গণভোটকে না দিতে বলে, তাহলে তো একটা বিরাট সংখ্যক ভোট নাতে পড়ার সম্ভাবনা আছে। আনিস আলমগীর, আপনার বিশ্লেষণ। এটা তো আওয়ামী লীগ যদি নাতে ভোট দেয়, আহ, তা আওয়ামী লীগ ভোট দিতে যাবে কিনা সেটা তো বড় কোশ্চেন, কারণ তো আওয়ামী লীগ ভোট বর্জন করার আহ্বান জানিয়ে দিয়েছে। তো আওয়ামী লীগের নাই ভোট দেওয়ার, বা যদি যায়ও, এটা খুবই যে সিগনিফিকেন্ট হবে তা না। এখানে পুরোটাই নির্ভর করছে বিএনপির উপর। বিএনপি যদি না ভোটের পক্ষে সুদ তুলে, আপনি যেভাবে বলছিলেন, দু হুম, একজন নেতা ওইভাবে বলছিল, তাহলে এটা একটা ডিজাস্টার হবে। এটা কোনোভাবেই আহ জেতার কোনো সম্ভাবনা নাই। কারণ ভোটের অঙ্কে অন্যদের এই ভোট নাই যে এটা কি জিতিয়ে আনতে পারবে, এটা হাঁ করতে পারবে। কারণ অতি নগণ্য বিএনপি, জামাত এবং আদার্সদের যে ভোট, জনগণ তো নিজে বুঝে না এটা। তো জনগণের তো এটা মাথা ব্যথাই নাই। তো জনগণকে বুঝাবে যে রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তে কথায় তো তারা মোটিভেটেড হয়ে দিতে যাবে। তো বিএনপির কথায় যদি তারা মোটিভেটেড হয়, না ভোট দেয়, তাহলে তো এখানে না ভোটেরই জেতার সম্ভাবনা আছে, হ্যাঁ ভোটের কোনোভাবেই জেতার সম্ভাবনা নাই। আর আব্দুল নতুর সাহেব যেটা বলছিলেন, যে এইটাতে এমনও হতে পারে যে তারা ছেড়ে দিল, আপনাদের ইচ্ছা আপনারা দেন, আপনাদের ইচ্ছায় ভোট দেন। এটাও কিন্তু একটা বার্তা যে বিএনপি না ভোটের পক্ষে। তো বিএনপি আসলে এটা কিভাবে ট্যাকেল করবে, এটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু। কারণ আগামী নির্বাচনটা এখন যেটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে বিএনপি কে সংস্কার বিরোধী হিসাবে ট্যাগ দেওয়ার এক ধরনের প্রচেষ্টা এই রাজনৈতিক দলগুলো থেকে করা হবে। আর বিএনপি যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই মুক্তিযুদ্ধের শক্তি, এবং জামাত সহ অন্যান্য যেগুলো আছে, বিশেষ করে জামাত একটা স্বাধীনতা বিরোধী শক্তি, এবং গণহত্যায় তারা অংশ নিয়েছিল 71-এ। আর যেটা তারা ওই রাজনৈতিক দলগুলো সম্পর্কে যেটা বলতে পারে, তারা ইতিমধ্যে যেটা শুরু করেছে, এই যে ইসলামের নামে, কিংবা এটা এটা কি বলবো, মানে মোরাল জাস্টিসের নামে যেটা শুরু করেছে, একে ধরো ওইখানে মারো, একে ধরো। আজকে আমি দেখছিলাম যে আহ কোন একটা জায়গায় একজন সঙ্গীত শিল্পী না কাকে জানি পিটাচ্ছিল, বা এরকম যে সমস্ত উদ্ভট উদ্ভট আহ জিনিস নিয়ে আসতেছে এক একটা, নারীরা কয় ঘন্টা কাজ করবে কি করবে না, এবং এই সমস্ত তালেবানি দৃষ্টিভঙ্গি, আমি বলবো এখানে তালেবানি দৃষ্টিভঙ্গি বললে আমার মনে হয় এখানে সহজ হয়। কারণ তালেবানদের সাথে যেগুলো মিল আছে, ওই জিনিসগুলোই এখন একটার পর একটা উঠে আসতেছে। এবং এইটা উঠে আসতেছে বলে, তাহলে এই শক্তি যদি আসলে ক্ষমতায় আসে,
তাহলে রাষ্ট্রের কি হবে সেটাও বিএনপির তরফ থেকে উদ্বেগ ভালো করে প্রকাশ করা যায়। বিএনপি তখন এটাকে হাইলাইট করবে, এরা একটা রাজাকার এবং এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পশ্চাৎপদতায় অংশ নিচ্ছে। বিএনপির এটা হচ্ছে ক্যাম্পেইন থাকবে, আর তাদেরকে ঘায়েল করবে তারা জুলাই চেতনা হুম, বাস্তবায়ন করতে চায় না। এখন জুলাই চেতনা এখন এত 1.5 বছরে এসে আসলে কোন পর্যায়ে আছে, মানুষের হৃদয়ে আছে কি, নাকি মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে জুলাই নিয়ে। কারণ জুলাইয়ের সঙ্গে যারা জড়িত ছিল তাদের কর্মকাণ্ড তো খুব সুখকর বলে মানুষ নিতে পারছে না। এমন কোন ইনস্টেন্স তারা দেখায় নাই যে জুলাই যোদ্ধাদেরকে মানুষ শ্রদ্ধা করবে, কিংবা এই জুলাইয়ের চেতনা নিয়ে যে সরকার চলতেছে এই সরকারের এমন কোনো কাজ তারা দেখে নেই যে এই সরকারকে মাথা তুলে নেওয়ার জন্য তারা এরকম আরেকটা সরকার চাইবে জুলাই চেতনায় সমৃদ্ধ। সবগুলো মানে ক্রিটিক্যাল হয়ে আছে। তা আমার হুম, আমার নিজের ব্যক্তিগতভাবে যেটা আমি আবারও বলতে চাই সেটা হচ্ছে বিএনপি যদি নায়ের পক্ষে যায় এই ভোট কোনোভাবেই জেতার সম্ভাবনা নাই। বিএনপি জি, এই ভোটকে হাঁ করতে হলে বিএনপি কে জোরে সোরে হাঁ এর পক্ষে ক্যাম্পেইন করতে হবে। জি, আনিস আদারওয়াইজ আলমগীর বিএনপি ধন্যবাদ। যদি দেখা নাও যাক বলে আসলে। হুম, নাও বিএনপি যদি নাও বলে এবং চুপ করে থাকে, কোনোভাবে এই 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 ভোটে হাঁ জিতবে না। অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। দেখা যাক সামনে আসলে কি হয়। বিএনপির অবস্থান আসলে দলীয়ভাবে তো স্পষ্ট হয় নাই, কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছাড়া ছাড়াভাবে কিছু অবস্থান উঠে আসছে। অনেক ধন্যবাদ আনিস আলমগীর যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায়।